যে জাতির জন্য যুদ্ধ করে সে আমার ভাই হবে না তো কে ভাই হবে? তোমাকে যদি মেরে ফেলে আমি শহীদ হব। তোমার মা বাবা কাঁদবে না? কয় না, কাঁদবে না। কেন কাঁদবে না? কয় আমি বলে এসেছি আমি জাতির জন্য লড়তে যাচ্ছি, আমি মরে গেলে তোমরা কেঁদো না। আমাদের সন্তানেরা স্লোগান দিয়েছে, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি করে। সেই ঝড়টা কি ছিল? সেই ঝড়টা ছিল তারা প্রত্যেকটি দেশের জাতির যুব সমাজ অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়ায়। তারা দেখেছিল যে অন্যায়ের সৈলাবে গোটা দেশ ভেসে যাচ্ছে, দুর্নীতি চতুর্দিকে গ্রাস করে ফেলেছে, স্বজনপ্রীতির জ্বালায় জাতি অতিষ্ঠ, একটা পরিবার একটা গোষ্ঠীর কাছে গোটা জাতি বন্দী, কৌটার নামে তাদের মেধার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এই সমস্ত দেখে আমাদের যুব সমাজ তারা বিদ্রোহী হয়ে উঠেছিল। 15.5 বছরের লাগাতার ত্যাগ তিতিক্ষা কুরবানি আন্দোলন সব কিছুর নির্যাস ছিল এই বছরের জুলাই 1 থেকে আগস্ট 5। এখন আর আগস্ট 5 বলে না, সবাই বলে 36 জুলাই। কেন বলে? ওই 1 তারিখের ধারাবাহিকতায় ওইটাকে কাউন্ট করতে চায়। এই ঘটনায় আমাদের 2000-এর কম বেশি কলিজার টুকরা সহকর্মীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জাগ্রত নাগরিকরা বিদায় নিয়েছে, আমাদের সন্তান সন্ততিরা বিদায় নিয়েছে, কুলের শিশুও বিদায় নিয়েছে, এমনকি অন্তঃসত্ত্বা মাও বিদায় নিয়েছে। অনেকে আহত এবং পঙ্গু হয়েছে। যারা বিদায় নিয়েছেন তাদের বাড়িতে, তাদের পরিবারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করেছি, তাদেরকে সান্ত্বনা দেওয়ার, তাদের পাশে দাঁড়ানোর আমাদের অঙ্গীকার ব্যক্ত করার। আর যারা আহত হয়েছে তাদেরকে আমরা হাসপাতালগুলা এবং বাড়ি বাড়ি ঘুরে দেখার চেষ্টা করেছি। হাসপাতালে যখন ঢাকা মেডিকেল কলেজে আমরা 7 তারিখে গেলাম, তখন রক্ত গায়ে লেগে আছে, হাত কাটা পড়ে গেছে, পা কাটা পড়ে গেছে, 2 চোখে দেখছে না। সেই লোকদের পাশে যখন বসে জিজ্ঞেস করলাম যে এই মুহূর্তে তোমার কেমন লাগছে, বলে যে খুবই ভালো লাগছে। তোমার কাটা হাত কাটা পা, তোমার হারিয়ে যাওয়া চোখ, তারপরে তুমি কিভাবে বলছো যে তুমি ভালো আছো? বলে যে কারণে লড়াই করেছিলাম আমাদের লড়াই সফল হয়েছে। তোমরা কি জন্য লড়াই করেছিলে? বলে যে আমরা স্বাধীনতার জন্য লড়াই করেছিলাম, আমরা সেই স্বাধীনতা পেয়েছি, এই জন্যে আমার সকল দুঃখ ব্যথা বেদনা আমি ভুলে গিয়েছি। জিজ্ঞেস করলাম তুমি হাত হারা, পা হারা, চোখ হারা, আগামীতে তো আর জাতির প্রয়োজনে ওরকম করে তোমার সাড়া দেওয়া সম্ভব হবে না। বলে কেন হবে না? আল্লাহ আমার একটা হাত নিয়েছেন, অবশিষ্ট আরেকটা আছে, সেটা দেওয়ার জন্য জাতির প্রয়োজনে প্রস্তুত আছে। 6-7 বছরের একটা ছেলে এই উত্তরার রাস্তায়, তাকে বড়রা বলছে এই তুমি চলে যাও। আপনাকে আমাকে চলে যাওয়ার বলার? আমি এসেছি আন্দোলন করতে, আর আপনি বলছেন আমাকে আপনি চলে যান মিয়া। সেই ছবি বোধহয় আপনারা অনেকে দেখেছেন। তাকে একদিকে ধাক্কা দিয়ে সে আরেকদিকে রুখে দাঁড়ায়। এরপরে তারে জিজ্ঞেস করা হলো যে তুমি কেন এসেছো? বলে যে আন্দোলন করতে এসেছে। বলে কি জন্য আন্দোলন করবো? যে ওরা আমার ভাইকে খুন করেছে। কে তোমার ভাই? বলে যে আমার ভাই আবু সাইদ। তো সে তোমার ভাই হয় কেমনে? এই ছেলেকে কে এগুলো শিখিয়ে দিল? বলতেছে যে জাতির জন্য যুদ্ধ করে সে আমার ভাই হবে না তো কে ভাই হবে? বলে তোমাকে যদি মেরে ফেলে আমি শহীদ হব। তোমার মা বাবা কাঁদবে না? কয় না, কাঁদবে না। কেন কাঁদবে না? কয় আমি বলে এসেছি আমি জাতির জন্য লড়তে যাচ্ছি, আমি মরে গেলে তোমরা কেঁদো না। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমাদের জাতির চেতনা। কেন এত বেশি এরা জুলুম জাতিটার উপর করেছিল যে শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই ছিল অতিষ্ঠ এবং ক্ষিপ্ত। তাই তারা মনের ঝাল মিটিয়ে এই মানুষগুলোকে খুন করেছে। কয়দিন হলো ভাই? মাত্র 4 মাস, 3 দিন বা 4 দিন। এই সময়ের ভিতরে এরা মিথ্যাচার শুরু করে দিয়েছে। বলতেছে না তারা খুন করে নাই, এইগুলা বরঞ্চ যারা আন্দোলন করেছে আন্দোলনের লোকেরাই খুন করেছে। সব আপনারা চোখের সামনে দেখলেন কিভাবে স্নাইপার দিয়ে হত্যা করা হলো, কিভাবে উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে হত্যা করা হলো, কিভাবে সামনাসামনি
শর্টেড সাইট করা হলো এবং মানুষকে খুন করা হলো, কিভাবে আপনার এই ইয়ের উপরে সামরিক যানবাহনের উপর থেকে তাকে ফেলে দেওয়া হলো একটা ছেলেকে জীবন্ত অবস্থায়, এই সব আপনাদের চোখের সামনে। এখন বলতেছে তারা মারে নাই, তা মারলটা কি? তারা কি মানুষকে এতটাই বোকা মনে করে? এখন তো হাজার ক্যামেরা চতুর্দিক থেকে চমকে উঠে, ফ্লাশ করে উঠে। এখন ট্রেডিশনাল ক্যামেরাও লাগে না, সবার পকেটে এবং হাতে ক্যামেরা। তারা এগুলাকেও মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করছে। কেন? আমাদের মরহুম আমিরে জামাত অধ্যাপক গুলাম আজম রাহিমাহুল্লাহ একটা মূল্যবান কথা বলেছিলেন, এরা যা বলে তা করে না, আর যা করে তা বলে না। এটা এদের খাসলত। এরা লাঞ্ছিত হয়ে বিদায় নিয়েছে, কিন্তু এই জাতিকে তারা শান্তি দিচ্ছে না। প্রতিদিন বিভিন্নভাবে এই জাতিকে তারা জ্বালানোর চেষ্টা করছে, ঘরে বাইরে, দেশে বিদেশে, সব জায়গায়। আজকে পাশের দেশের কিছু প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন, আমাদের সরকারের সাথে ডায়ালগ হচ্ছে। তারা বলতেছেন তারা বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। ঘনিষ্ঠভাবে কাজ করার এটাই কি লক্ষণ যে আমাদের উপ হাই কমিশন তারা তছনছ করবেন, আমাদের ফ্ল্যাগ তারা অবমানিত করে পুড়িয়ে দেবেন, আমাদের মানুষগুলোকে তারা পিটাবেন? এটা কি ঘনিষ্ঠ বন্ধুত্বের লক্ষণ? আমরা তাদেরকে বলি যে আপনাদের কথা আপনাদেরকেই সত্য প্রমাণ করতে হবে। এত কিছুর প্রতিবাদে বাংলাদেশের মানুষ নিয়মতান্ত্রিক প্রতিবাদ করেছে, কিন্তু অনিয়মতান্ত্রিক একটা সুই ধরেও টান দেয় নাই। এটা বাংলাদেশ। আমাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, উত্তেজিত করা হচ্ছে, তোমরা একটা কিছু করো তাইলেই আমরা সুযোগ পেয়ে যাব। বাংলাদেশের মানুষের মতো এত পুড় খাওয়া জাতি দুনিয়ায় খুব কমই আছে। পুড় খেতে খেতে আমাদের যে শিক্ষা হয়েছে, আর সহজে আমাদেরকে ছেলে বুলানো সম্ভব নয়। তারপরে একটা কথা আছে, হাউ ফার অ্যান্ড হাউ মাচ, কত দূর পর্যন্ত এবং কতটুকু হলে আমরা ধৈর্য দেব। হ্যাঁ, সব কিছুর একটা সংজ্ঞা আছে, সেই পর্যন্ত আমরা ধৈর্য দেব। সম্মানিত ভাইয়েরা, দেশটা একটা গুরুত্বপূর্ণ সময় এখন অতিক্রম করছে। ইসকনের বাড়াবাড়ি এবং ভারতের অপপ্রচার দুইটাকে কেন্দ্র করে কিছুদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা এদেশের ফেসিবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে তিনি দাওয়াত করেছিলেন। আমাদের জানা মতো সবাই গিয়েছে। আমরা সবাই এক বাক্যে আওয়াজ তুলেছি, আমরা সকল প্রকার ফেসিবাদ এবং অপপ্রচারের বিরুদ্ধে। আমরা আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে, এবং আমরা ইউনাইটেড। আমরা জাতিকে বিভক্ত করতে দেব না। পরের দিন আপনারা দেখেছেন বিভিন্ন ধর্মের যারা গুরুত্বপূর্ণ সম্মানিত ব্যক্তিবর্গ, তাদেরকে নিয়ে আবার প্রধান উপদেষ্টা একটা সেশন করেছে। সেখানে তারা সবাই বলেছে, আমরা কারো উস্কে দেওয়া সাম্প্রদায়িকতার এই দ্রব্য আমরা কবুল করব না, কিনব না। আমরা শান্তিতে আছি, আমরা শান্তিতে থাকতে চাই, এবং দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে আমরা ধর্ম নির্বিশেষে সবাই এগুলা রুখে দেব। আলহামদুলিল্লাহ, ওরা যত আঘাত দেবে জাতি তত মজবুত হবে ইনশাআল্লাহ।